মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প পর্যন্ত সাইকেল নিয়ে পৌঁছালাম কলকাতা থেকে। তাই নাকি? ওয়ার্ল্ডের ফার্স্ট বেঙ্গলি সাইক্লিস্ট অ্যান্ড গ্লোবালি 8 নম্বর সাইক্লিস্ট। এখন বাজে ঠিক বেলা 11:50 আর আমরা পৌঁছে গেছি কাটা লুপের স্টার্টিং পজিশনে। 40 কিলোমিটার দীর্ঘ এই হলো আনডুলেটিং রোড। এই মুহূর্তে আমরা এখন দাঁড়িয়ে আছি সারচু চেকপোস্টে। জিসপা থেকে প্রায় 95 কিলোমিটার দূরে এই সারচু আসতে আমাদের সময় লাগলো প্রায় 3 ঘন্টা। সারাপ এবং চু নদীর সংযোগস্থলে অবস্থিত এই সারচু প্রকৃতপক্ষে একটি মিলিটারি সেটেলমেন্ট। এখানে চেকিংয়ের ক্লিয়ারেন্স পাওয়ার পরেই আমরা লের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আজকের এই সুন্দর রৌদ্রোজ্জ্বল দিনটা হলো 14ই অক্টোবর সন 2024। 13,783 ফিট উচ্চতা এই সারচু অতিক্রম করার পরই আমরা কিন্তু লাদাখ রিজিয়নে প্রবেশ করব। চারদিকের সীমাহীন সৌন্দর্যের গা ভাসাতে ভাসাতে আমরা কিন্তু প্রবেশ করলাম লাদাখ রিজিয়নে। জনবিরল এই রাস্তা এক কথায় দুর্দান্ত। এই রাস্তাটি সোজা চলে গেছে, তারপর আবার ইউ টার্ন নিয়ে ওদিকের পাহাড়ে চলে গেছে। অর্থাৎ আমাদের এখান থেকে আবার ওদিকের পাহাড়ে যেতে হবে, মানে অনেকটাই ঘুরতে হবে। বৃষ্টিপাত কম হওয়ার কারণে এখানে ভূমিরূপের আলাদা একটা গঠন তৈরি হয়েছে, যা সত্যিই বৈচিত্র্যময়। সারচুর পরে এই হলো টুইং টুইং ব্রিজ। নামটা খুব সুন্দর, যদি খুব ছোট্ট ব্রিজ, একটা গাড়ি প্রবেশ করতে পারবে। রাস্তাটা এখানে খারাপ আছে। আওয়াজটা শুনতে খুব ভালো লাগে। টুইং টুইং ব্রিজ, টুইং টুইং ব্রিজ দিয়ে ওই পাহাড় থেকে আমরা এই পাহাড়ে চলে এলাম। আবার আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আবার যেতে হবে। যদি এটা ব্রিজ থাকতো তাহলে এই যে 5 কিলোমিটার রাস্তা ঘুরতে হতো না। লে এই টুইং টুইং ব্রিজ থেকে লে 244 কিলোমিটার। আমরা ওদিক থেকে এলাম, ওই যে রাস্তাটা ওর পাশ দিয়ে বলতে গেলে আমরা যাবো। নরম মাটি না, ব্রিজ করতে হবে। সামনে যাচ্ছে সাইকেল নিয়ে, লেখা আছে রাইড ফর নেশন, জাস্টিস ফর তিলোত্তমা। কলকাতা থেকে এসছি, জিজ্ঞাসা করো। কলকাতা চলে যা, দাঁড়া। দাঁড়াই একটা, তাহলে ভালো হবে। ওয়েস্ট বেঙ্গল থেকে, মানে আমরা আসছি হাওড়ার উলুবেড়িয়া থেকে। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমার তো এই লেখা দেখেই মনে হলো যে নিশ্চয়ই পশ্চিমবাংলা থেকে। আমি থাকি হচ্ছে আপনার দমদম কৈখালি। দমদম কৈখালি, আচ্ছা। আর এমনিতে আমি অরিজিনালি আগরতলা ত্রিপুরার বাসিন্দা। হ্যাঁ, কিন্তু আজকে প্রায় 14 বছর 15 বছর হয়ে গেছে কলকাতাতে। আর এই রাইড কতদিন ধরে করছেন? রাইড তো আমি 2020 সালে ফার্স্ট করেছিলাম অল ইন্ডিয়া। তাই? হ্যাঁ, কলকাতা, কন্যাকুমারী, লাদাখ, খারদুংলা। তারপর রিসেন্টলি ওয়ার্ল্ড রেকর্ড কমপ্লিট করলাম, মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প পর্যন্ত সাইকেল নিয়ে পৌঁছালাম কলকাতা থেকে। তাই নাকি? ওয়ার্ল্ডের ফার্স্ট বেঙ্গলি সাইক্লিস্ট অ্যান্ড গ্লোবালি 8 নম্বর সাইক্লিস্ট এখন পুরো ওই বেস ক্যাম্প পর্যন্ত। মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প। হ্যাঁ, সাইকেল যাচ্ছে ওখানে? সাইকেল যাচ্ছে বলতে কয়েকটা জায়গা আছে যেখানে শুধু ক্যারি করতে হয়। মঞ্জ থেকে নামচে বাজার পর্যন্ত আপনাকে ক্যারি করতে হয়। সেটাই, এটা মোটামুটি রাইড করা যায়। মঞ্জ থেকে নামচে তো বেশ খাড়াই। হ্যাঁ, প্রচন্ড, প্রায় 2-2.5 হাজার সিঁড়ি। আপনার নামটা একটু বলুন। আমার নাম বাপি দেবনাথ, আর এমনিতে প্রোফাইল হচ্ছে ডি নাথ নীল, ফেসবুক, ইউটিউব, ইনস্টা সবখানে। বাহ, খুব ভালো। আপনাকে দেখে হয়তো ইন্সপিরেশন জাগে। সাইকেলে যেভাবে আসছেন, কদিন লাগছে কলকাতা থেকে আসতে?
কলকাতা থেকে এবারটার তো ঠিক আমি 22 তারিখে স্টার্ট করলাম, কারণ আমি 22 মে বেরিয়েছিলাম কলকাতা থেকে। 14 জুলাই মাউন্ট এভারেস্ট কমপ্লিট করলাম বেস ক্যাম্পটা এবারেই। আর বাড়িতে গেলাম 6 আগস্ট। ওখান থেকে আমি আবার কলকাতা চলে গেছিলাম। তো কলকাতার মধ্যে তো যা অবস্থা দেখলাম, তারপরে আমার প্ল্যান ছিল সিয়াচেন বেস ক্যাম্প আবার রাইড করাটা। আচ্ছা, আজকে তাহলে সিয়াচেন বেস ক্যাম্প মানে এবারে সিয়াচেন বেস ক্যাম্প যাবেন? এবারে সিয়াচেন বেস ক্যাম্প। আর ইন্ডিয়া গেট থেকে ফ্ল্যাগ অফ করা হলো ইন্ডিয়ান এক্স মিলিটারি অফিসার দিল্লি থেকে। তো ওখান থেকেই সবকিছু করলাম। তো এখন যেটা আমার ফার্স্ট ডেস্টিনেশন ছিল হিকিম, ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস। ওখান থেকে আমি প্রায় প্রচুর পরিমাণে প্রায় 3 থেকে 4 হাজার চিঠি, পোস্ট কার্ড, 800টা ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন, ফিল্ম আর্টিস্ট, প্রডিউসার সবার কাছে পাঠানো, জাস্টিস ডিলেজ, জাস্টিস ডিনাইড, অ্যান্ড একটা ছোট্ট একটা মেসেজ প্রত্যেকটা পোস্ট। দারুণ, আপনি যে একটা বিশেষ বার্তা নিয়ে এগিয়ে চলেছেন, দারুণ ব্যাপার। আমি 2025 সালের পুরোপুরি যা অ্যাসাইনমেন্ট ছিল আমার, সবগুলো আমার ক্যান্সেল করা এখন। ছবি তুলি। তো আপনার ইউটিউব চ্যানেল নামটা কি আছে? আমার ইউটিউব চ্যানেলে ডিনাথ নীল, ফেসবুক, ইনস্টা সবটাই ডিনাথ নীল। যাক, আপনার সঙ্গে ছবি তুলতে পেরে খুব ভালো লাগলো যে আপনি জাস্টিস ফর তিলোত্তমা নিয়ে এগিয়ে চলেছেন। তো আপনি যাচ্ছেন তিলোত্তমাতে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, ওয়েলকাম। আর শুধুমাত্র যে তিলোত্তমা আমাদের কলকাতার সেটা নয়, আমি 2025 সালেরটা সব কাজ ছাড়ার একটাই উদ্দেশ্য, 10 লাখ সিগনেচার কালেক্ট করা। আচ্ছা 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 আচ্ছা। কারণ আমার 3টে পয়েন্ট আছে। 3টে পয়েন্টের মধ্যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা স্কুলের মধ্যে সাইকোলজিক্যাল ক্লাস ম্যান্ডেটরি করা, ক্লাস 8 পর্যন্ত হোক। একদম, এটা ঠিকই বলেছেন। এটা করা, কারণ বিএডে যেটা আমরা পড়ি, বিএডটা কিন্তু সবার জন্যই করা উচিত। সেটা উচিত, কারণ এডুকেশনাল সাইকোলজি টোটাল যে সোশিওলজি ব্যাপারটা আছে, সেটা কিন্তু ওই 5, 6, 7, 8 ধীরে ধীরে দরকার। কারণ ছোটবেলা থেকে তুমি যদি সেই জিনিসটাকে না বোঝাও, তাহলে কিন্তু ক্রাইম জিনিসটা কিন্তু ছোট থেকে আসে। একদম একদম, ওই জিনিসটা দরকার। সেকেন্ড হচ্ছে সেলফ ডিফেন্স, সেটা কম্পালসারি হোক। ঠিক ঠিক ঠিক। আর আরেকটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্স, সেটা শুধুমাত্র আইটি সেক্টরে যে সিটিতে যেই সিকিউরিটিটা, ওটা বিভিন্ন জায়গাতেই হোক। ওই 3টে পয়েন্ট নিয়ে আমার এই রাইডটা। খুব ভালো লাগলো। আর ফার্স্ট কমিটমেন্ট ছিল সিয়াচেন বেস ক্যাম্প ইন্ডিয়ান মিলিটারিকে ডেডিকেট করা। তো যার কারণে ওটা কমপ্লিট করার পরই আমি আবার স্টার্ট করছি ওটা। এবারে যদি সিয়াচেন বেস ক্যাম্প যান, দেখা হতে পারে। হ্যাঁ অবশ্যই। আমি তো এখান থেকে আপনি কোথায় যাবেন? এখান থেকে তো ফার্স্ট আমি লেতে যাচ্ছি। আজকে পুরো লে পৌঁছে যাবেন? না, আজকে পড়বো, আজকে পাং অবধি, তাই তো? পাং থেকে তারপর আস্তে আস্তে মোটামুটি এখন অ্যালটিটিউডটা হাই অ্যালটিটিউড। আর কিছু কিছু জায়গা আছে যেটা প্লেন এরিয়া, যেমন এখন যেটা আছে, এখন আপনি তো যাচ্ছেন মরি প্লেন পড়বে 21 গাটালুপস, ওটা তুলতেই হবে। ওটা তো পুরোপুরি কোমর ভাঙবে। তারপরে আছে নাকিলা পাস, সাইকেল উঠবে। আমি দেখেছি গাটালুপে অনেকে সাইকেল যায়। না, সাইকেল তো আমি 2020 সালেও করেছিলাম। সত্যি আমি ভালোই এনার্জি পাচ্ছি না, সাইকেল নিয়ে পুরো ওয়ার্ল্ড ট্যুরও করে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ মোটামুটি। তবে আমার ইচ্ছা আছে, আমার যে 3টে পয়েন্ট আছে, ওই 3টে পয়েন্ট নিয়ে আমি মোটামুটি 1 বছরের মধ্যে যদি সেটা কমপ্লিট করতে পারি, আমার টার্গেট 1 বছর। 1 বছরের মধ্যে যদি কমপ্লিট করতে পারি, দেন হয়তো ইন্ডিয়াতে নতুন একটা এডুকেশন সিস্টেম চালু হবে। ঠিক ঠিক। তো আমরা এখন পেরোচ্ছি হুইস্কি নালা, তার উপরে আছে হুইস্কি ব্রিজ। ভয়ঙ্করের জন্য এর খ্যাতি কিন্তু সর্বজনবিদিত। একটা সময় হুইস্কি নালা অতিক্রম করতে হিমশিম খেতে হতো। প্রচুর জলের একটা উচ্ছ্বাস থাকতো, সেসব এখন নেই। আর এই হচ্ছে হুইস্কি ব্রিজ, ওটা হচ্ছে পুরনো, এটা নতুন হুইস্কি ব্রিজ চালু হয়ে গেছে। কি নাম, ব্র্যান্ডি ব্রিজ, হুইস্কি ব্রিজ, তারপর আছে ওয়াইন ব্রিজ, এগুলো সব মিডিয়াটা সব নাম দিয়েছে। হুইস্কি ব্রিজ, এটাকে হুইস্কি নালা বলা হয়। হুইস্কি ব্রিজ, লোকে হুইস্কি কে দেশ। এই যেখান দিয়ে খুব জোরে জল বয়ে আসে। এখানে রাস্তাটা বেশ খারাপ আছে, তো আমাদের ব্রিজাডারি আমাদেরকে ভালোভাবে এগিয়ে নিয়ে চলেছে। ফ্রিতে ক্যামেরাম্যান ভালো পেয়ে গেছে। ফ্রিতে তো অনেক কিছুই পেয়েছি। দারুণ রাস্তাটা কিন্তু, এই রাস্তাটা কিন্তু ভালো ছিল না। নিচ দিয়ে বয়ে আছে সারচু নদী। বাবা কি দেখেছো উপরে, কেমন সুন্দর। গতবারে মেঘলা বেজে ছিল বলে এই সৌন্দর্য গুলো পাইনি।
পুরোটাই আমরা যেন কিন্তু ভয়ঙ্কর। দারুণ লাগছে দেখতে। এটা বারবার আসতে হবে, একবারে এর রূপ আলাদা, বিভিন্ন সময় বিভিন্ন। হ্যাঁ, তুমি যদি মানে মে জুনে আসতে পারো বরফে ঢাকা পাবে, সেটার দৃশ্য আলাদা হবে। তখন ওয়াটার ক্রসিংও থাকবে। পাং 52 কিলোমিটার, ওই পাঙে গিয়ে থাকে 52 কিলোমিটার চালিয়ে থাকবে আর কি। গাটালুপ স্টার্টস, টোটাল 21 লুপ, অল্টিটিউড 4201 মিটার। তো গাটালুপ শুরু হয়ে গেল, এখান থেকে গাটালুপ শুরু হয়ে গেল। আমাদের আমাদের এবার 21টা লুপ পেয়ে উপরে উঠতে হবে। ওই যে উপরে উঠতে হবে, ওই যে গাড়ি আসছে। কোথাও চলে এলে কেন? চলতে হবে একটু। দেখো দেখো, ব্যাস ব্যাস, বেশি কিছু হয়নি আবার। এই লরিটা আসছে না, ওই যে এটা দেখিনি আমি, মানে ভাঙা ছিল। তারপরে এই যে ভাঙা আছে, এই সব জায়গায় যে হালটা দেওয়া নাকি গাটালুপ। তো আমরা এখন পৌঁছে গেছি গাটালুপে। ওম আসতে এখন বাজে ঠিক বেলা 11:50, আর আমরা পৌঁছে গেছি গাটালুপের স্টার্টিং পজিশনে। 21টায় এরকম হেয়ারপিন বেন্ড আছে, যেটা বেয়ে আমাদের উঠতে হবে উপরে। এটা হলো 1 নম্বর। এইভাবে গুনলে মোট 21টা হেয়ারপিন বেন্ড। ওই যে উপরে সব লরি আছে। এখানে কিন্তু রাস্তা খুব সংকীর্ণ, সাইড জায়গাটা একটু অসুবিধা আছে। বাস আগে থেকে আমাদের সাইড দিয়ে দিয়েছে। ওই একটা দুটো তুলে নিয়ে চলে যেতে হবে। লরি নামছে, ওরে বাবা, বড় বড় সব লরি। দুটো লরি। দুটো লরি নামছে। গাটালুপের এই সমস্যা। আবার উঠছি, এটা 2 নম্বর হেয়ারপিন বেন্ড। এরকম করে 21টা উঠতে হবে। ও মাই গড! আর রাস্তা কিন্তু এখানে একটু সংকীর্ণ, আর লরি আসছে। ওরে বাবা, কি জোরে জোরে লরি আসছে। দাঁড়িয়ে যাই এখানে। যা জোরে আসছে, আমার যেন মনে হচ্ছে যেন ফুটিয়ে না যায়। লেটস গো। গাটালুপের রাস্তা কিন্তু খুব সংকীর্ণ। তো এই সংকীর্ণ গাটালুপ দিয়ে আমরা আবার এগিয়ে চলেছি টুয়ার্ডস পাং। এই সংকীর্ণ রাস্তা পেয়ে কিন্তু উঠছে। আমাদের গাদ্র বছর করে তুলবো না, আরো উপরে তুলবো, আরো উপরে দাঁড়াবো। এখানে বুঝতে পারবি তো। হ্যাঁ, 21টা লুপ দেখতে পাবে না, উপর থেকে দেখবো আমরা। আগে আমরা নামছিলাম, এবারে উঠছি। আগে থর একটা মানে থর একটা ফ্লোটিং করছিল আর উপর থেকে। অলওয়েজ অ্যালার্ট, অ্যাভয়েড অ্যাক্সিডেন্ট। তো এখানে গাড়ি দাঁড়িয়ে আছে। সমস্যা, ছবি তুলছে। ছবি তুলছে। না, গাড়ি আটকে যাবে। ইঞ্জিন ঠান্ডা করছে আর কি। ও আচ্ছা আচ্ছা। না, এইসব জায়গায় আসতে গেলে নতুন গাড়ি ছাড়া কোথায় কোন ইঞ্জিনের কোন জিনিসটা খারাপ হবে ঠিক আছে, নতুন গাড়ি না নিয়ে গাছ বের করে। গাটালুপ এখনো শেষ হচ্ছে না, 21খানা গাটালুপ। এখানে আবার ধুলো, এখানে গাড়ির ট্রাকশন পাওয়াটা একটু চাপ। পুরো উপরে উঠতে হবে। এই লুপটা আবার চড়াই আছে ভালো। হ্যাঁ, পুরো এটা টপে উঠতে হচ্ছে। আবার এই গাটালুপটা আবার খুব চড়াই।
এইভাবে আমরা 21খানা হেয়ারপিন বেন্ড কমপ্লিট করে একদম কাটালুপের শেষ প্রান্তে চলে এলাম। মানালির দিক থেকে এলে গাটালুপ এখানে শেষ হয়ে যাচ্ছে। এই যে গাটালুপ এন্ডস, ওয়ার্ল্ড অফ অর্গানাইজেশন গাটালুপ এন্ডস হেয়ার, ওই যে নিচে লেখা আছে। সরি যাও, এই যে গাটালুপ এন্ডস, টোটাল 21 লুপস, অল্টিটিউড 4667 মিটার বা 15,302 ফুট। আমরা এখন দাঁড়িয়ে আছি 15,302 ফিটে। এখানে 21 নম্বর গাটালুপ শেষ করে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমরা মানালির দিক থেকে আসছিলাম, তো আমরা শেষ পর্যন্ত আমাদের ভেজা গাড়ি করে সাকসেসফুলি গাটালুপ কমপ্লিট করতে পেরেছি। Now let's enjoy the breathtaking views of the Gataloops. ওই যে ওদিকে রাস্তায় যেতে হবে, একটা লরি উল্টে গেছে, রে বাবা। একটা লরি উল্টে গেছে পুরো, কবে উল্টে গেছে কে জানে। এই লরিগুলো তোলা খুব মুশকিল। যেটা দেখলাম রাস্তাটা কিন্তু খারাপ, মানে সার্চুর পর ঠিক বলা যাবে না, সার্চুর পর যে গাটালুপ পড়ছে সেই গাটালুপ থেকে এখনো পর্যন্ত রাস্তাটা কিন্তু বেশ খারাপ, আর চালাতে সত্যি খুব অসুবিধাই হচ্ছে। এখন একটু ভালো রাস্তা পেয়েছি, আর না হলে প্রচুর আপ ডাউন রাস্তা, প্রচুর মানে গর্ত রাস্তা, এদিক ওদিক করে চালাতে হচ্ছে, নাহলে ওই নিচের বোল্ডার গুলো গাড়ির তলায় লেগে যাওয়ার কথা, এদিক ওদিক কাটি চালাতে হচ্ছে। এখন একটু রাস্তাটা ভালো হয়েছে দেখতে পাচ্ছি। এখান থেকে পাং আর মাত্র 34 কিলোমিটার। তবে এখানে ভূমিরূপ কিন্তু অসাধারণ। আগে এরকম ভূমিরূপ পেলাম, এখানে দেখছি আর এরকম ভূমিরূপ। ওই দূরে যেতে হবে, লরি যাচ্ছে কিনা। আমরা এসে গেলাম নাকিলা টপে। এই হলো নাকিলা পাস। এই অল্টিটিউড 15,547 ফিট। এই হলো নাকিলা পাস, আমরা নামছি না এখানে। আর এই হলো নাকিলা টপ, 15,547 ফুট। রুটে বালাচা পাসের পর আমরা পেলাম দ্বিতীয় এই পাস, এই হলো নাকিলা পাস। খুবই খারাপ। আমরা জেসপা থেকে জার্নি স্টার্ট করেছিলাম সকাল 8:15-তে, তখন কিলোমিটারের রিডিং ছিল 8,400 কিলোমিটার। আর এখন বাজে প্রায় বেলা 1:10, আর এখন কিলোমিটারের রিডিং দেখাচ্ছে 8,531 কিলোমিটার। তার মানে আমরা 131 কিলোমিটার এসছি। প্রায় 4.5 ঘন্টার বেশি গাড়ি ড্রাইভ করে আমরা আসতে পারলাম মাত্র 131 কিলোমিটার। সার্চুর পর থেকে যেখান থেকে গাটালুপ স্টার্ট হয়েছে তারপর থেকে রাস্তা খুবই বাজে। 5 থেকে 10 কিলোমিটার বা কখনো 20 কিলোমিটার পার আওয়ার স্পিডে গাড়ি চালাচ্ছি। এখন যেমন রাস্তা বেশ বাজে, এখন গাড়ির স্পিড মানে বিলো 10 কিলোমিটার, 10 থেকে 20 কিলোমিটারের মধ্যে। খুবই রাস্তা খুবই বাজে। এইসব রাস্তা বাজে এখানে। আর ওখানে একটা সংকীর্ণ বেন্ড, একেবারে ন্যারো বেন্ড,
এখান থেকেই সব লরি যাচ্ছে, বাস যাচ্ছে, ভারী ভারী লরি যাচ্ছে। এই যে বেন্ট একদম, মানে ওদিকে পুরো খাদ, ডান দিকে সম্পূর্ণ খাদ, এমনই বেন্ট। তো আমি চেষ্টা করছি যতটা বাঁ দিক দিয়ে যাওয়ার। তো আমরা পৌঁছে গেলাম লাচুংলা টপে। এই হলো লাচুংলা টপ। এখানে আমি গাড়িটা দাঁড় করে দিলাম। লাচুংলা টপ, অল্টিটিউড 16,616 ফুট। এখানে গেলে ছবি তুলে নিচ্ছি। ওয়েলকাম টু লাচুংলা টপ। এর উচ্চতা হলো 16,616 ফুট। সেই উচ্চতায় আমরা বেজা গাড়ি নিয়ে চলে এলাম। তো রাস্তা কিন্তু এখানে খুবই খারাপ। আমরা 10-20 কিলোমিটার স্পিডে আমরা আসছিলাম, আর রাস্তার এদিক ওদিক করতে করতে আসতে হচ্ছে। অবশেষে সেই সমস্ত বাধা কাটিয়ে আমরা উইথ দ্য ফ্যামিলি এবং ব্রেজা গাড়ি চলে এলাম এই লাচুংলা টপে। আমাদের এই ব্রেজা গাড়ি আরেকটা অ্যাচিভমেন্ট করলো, 16,616 ফিটে আমাদেরকে নিয়ে চলে এলো। লাচুংলা টপ জয় করে এবার আমরা যাচ্ছি পশ্চিম দিকে, মানে লের দিকে। সবুজের চিহ্ন মাত্র নেই, বেল পড়ে না। লাচুংলা টপ অতিক্রম করার পরই আবার মসৃণ পিচ ঢালা রাস্তা পেলাম। দেখেই বোঝা যাচ্ছে রাস্তাটা রিসেন্টলি হয়েছে। যেমন দুর্দান্ত ভালো রাস্তা পেয়েছিলাম, যেমন দেখুন দুর্দান্ত বাজে রাস্তা। এগুলো এখন তৈরি হতে এখনো বছর 2-3 দিন লাগবে। আর এইগুলো সব ধস প্রবণ এলাকা, যখন তখন ধস নামে, অতিরিক্ত বৃষ্টি হলেই ধস নামবে। সেই জন্য এখানে রাস্তা মেনটেন করাটাও মুশকিল ব্যাপার। আর এই জায়গাটা একটু ভয়ঙ্করও বটে, একদম সামনে প্রবল খাদ। একদম পুরো ধুলোর রাস্তা, একদম রাস্তার কন্ডিশনটা মোটেই ভালো নয়। তাও কিছুটা মসৃণ করে রাখা হয়েছে যন্ত্রপাতির সাহায্যে। এখানে দেখুন বেশ ক্রিটিক্যাল কন্ডিশন সৃষ্টি হয়েছে। বাম দিকে বড় গভীর খাদ, আর ওদিক থেকে আসছে গাড়ি। এবার সামনে কিন্তু গাড়ি পাস করার কিন্তু জায়গাই নেই, তাই আমি আস্তে আস্তে করে পিছিয়ে আসার চেষ্টা করলাম। তো এইসব ক্ষেত্রে 360 ডিগ্রি ক্যামেরার গুরুত্ব দারুণভাবে কিন্তু বোঝা যাচ্ছে। তাই এইসব ক্ষেত্রে একটু সময় নিয়ে ডান দিক বাঁ দিক করে কোনো রকমে ওই বড় লরিটিকে পাশ কাটিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। লাচুংলা পাস অতিক্রম করার পর রাস্তার কন্ডিশন অত্যন্ত খারাপ, কিন্তু চারদিকের ভূমিরূপ অসাধারণ। দেখে মনে হচ্ছে এই জায়গাটা মঙ্গল গ্রহ বা চাঁদের মতো। আর দেখুন বিভিন্ন জায়গায় ভূমিরূপের কিন্তু হোল টাইপের সৃষ্টি হয়েছে, সেই জন্য এই স্থানটাকে হোলও বলা হয়। এখন সময় ঠিক বেলা 2:02। দেখাই যাক আমরা ট্যাংলাংলা পাস কতক্ষণে পৌঁছই। দুর্দান্ত খারাপ রাস্তার পর আমার দুর্দান্তই ভালো রাস্তা। খারাপ ভালো মিশিয়েই তো রাস্তা। খারাপ ভালো মানে এই রাস্তায় খারাপের পরিমাণটা যথেষ্ট বেশি। আজ এমন খারাপ ভাবাই যায় না। খারাপ ভালো মিশিয়েই তো সব। চলো, ভালোকে নেবে খারাপকে করবে। রাস্তাগুলো হচ্ছে, টাইম লাগবে। আমরা ক্রমশ পাংয়ের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে পাং আর মাত্র 8 কিলোমিটার। এই এলাকাতে কিন্তু রাস্তাটা বেশ ভালোই। দুর্দান্ত খারাপ রাস্তা আবার। এই
এই হচ্ছে ভেরি ভেরি ব্যাড রোড। সুন্দর রাস্তা পাচ্ছিলাম, আবার খারাপ রাস্তা, প্রচুর ধস নামা এখানে বোঝাই যাচ্ছে। দেখি কোন ব্রিজটাতে যেতে হয়, নতুন ব্রিজ দিয়ে যাবো। লরিগুলো সত্যি যাচ্ছে, এই যাবো এখানে কতটা উঁচুতে উঠতে হবে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু অনেকটাই উঁচু। ও এই হলো যুগল ব্রিজ। তো সামনে এই যে ব্রিজটা, এটা কিন্তু এখন তৈরি হয়নি, এটার নাম হচ্ছে যুগল ব্রিজ, তৈরি হবে। এটা দিয়ে উঠে চলে আসতে হবে, দুটো দিয়ে এসে অনেক কাজ চলছে, হবে 5 বছর পরে আবার একরকম। তো আমরা পৌঁছে গেলাম পাং, ওই হচ্ছে পাং ভিলেজ আর এই হচ্ছে পাং ব্রিজ। বিখ্যাত অথবা কুখ্যাত, আপনি যে নামেই অভিহিত করুন না কেন, এই ন্যারো এস ব্যান্ড ক্রস করার পরপরই আমরা পৌঁছে গেলাম হিমালয়ের মাঝখানে ছোট্ট একটা সেটেলমেন্ট পাঙে। এই পাঙে কিন্তু কিছু বেসিক ফেসিলিটি যুক্ত হোমস্টে আছে, খুব অসুবিধা হলে এখানে কিন্তু রাত্রিবাস করতে পারেন। এখন সময় বেলা 2:16, সূর্য মধ্যগগনে, তাই আমরা ঠিক করলাম আমরা লের দিকেই এগিয়ে যাব। ঠিক বেলা 2:16 আমরা পৌঁছে গেলাম পাং। আশা করছি এবার রাস্তাটা ভালোই হবে। এই পাং থেকে লের দূরত্ব 115 কিলোমিটার। এই পাঙের পরই পড়বে বিখ্যাত মরি প্লেন। পাঙের ঠিক পরে পরেই আমরা প্রবেশ করলাম মরি প্লেনে। এটি হিমালয়ান রিজিয়নে সব থেকে লংগেস্ট স্ট্রেট রোড। আর দেখুন চারিদিকে অসাম পরিবেশের মধ্যেই অসাম রোড। তবে এই রোডে কিন্তু খুব দ্রুতগতিতে গাড়ি না চালানোই ভালো, কারণ রাস্তা মাঝে মাঝেই উঁচু হচ্ছে আবার নিচু হচ্ছে, সেই কারণে কন্ট্রোল স্পিডে এখানে গাড়ি চালানো ভালো। তাহলে তো বলতেই হয় ব্ল্যাকটপ রোড, বিউটিফুল ওয়েদার, অলমোস্ট নো ট্রাফিক, দ্য ড্রাইভ ইজ জাস্ট ব্রেথটেকিং। ঢেউ খেলানো রোডের উপর দিয়ে একটু সাবধানে আমরা এগিয়ে চলেছি। এখান থেকে ট্যাংলাংলা আর মাত্র 50 কিলোমিটার। এই মরি প্লেনের পর আপনি কিন্তু ডান দিকে টার্ন নিয়ে শৌকার লেকের দিকে চলে যেতে পারেন, অথবা শৌকার লেক অতটা সিগনিফিক্যান্ট নয় বলে আপনি কিন্তু সোজা চলে যেতে পারেন ট্যাংলাংলা পাশের দিকে। সত্যি কথা বলতে কি, গাটালুপ এবং পাঙের মধ্যে অপারেটিং বলতে যা বোঝায় তাই কিন্তু আমাদের করতে হলো। বেশিরভাগ জায়গাতেই রাস্তা সঠিকভাবে নেই, আর ওই এস ব্যান্ড এরিয়াটি যথেষ্ট বিপজ্জনক বলে ওখানে কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্ক খুব ধীরে ধীরে চলছে। গাটালুপ এবং মরি প্লেনের মধ্যে লং ফ্রাস্ট্রেশনের পর এই ধরনের একটা বিউটিফুল রোড সত্যি একটা পিস অফ মাইন্ড নিয়ে আসে। এই মরি প্লেনের গড় উচ্চতা হলো 4800 মিটার বা 15748 ফুট। আমাদের ওম কিন্তু নিশ্চিন্তেই ঘুমোচ্ছে। এই মরি প্লেনের সৌন্দর্য সে কিন্তু আর দেখতে পেল না, পরে সে অবশ্য ব্লগে দেখে নেবে। ওই দেখুন একটু দূরে মরি প্লেনের মালভূমিতে দেখতে পাওয়া যাচ্ছে বন্য গাধার দল। তিব্বতী ভাষায় এদেরকে বলা হয় কিয়াং, সেই কারণে মরি প্লেনকে বলা হয় কিয়াং চু থাং। প্রায় 40 কিলোমিটার দীর্ঘ মরি প্লেন শেষ করে আমরা পৌঁছে গেলাম ডেব্রিং প্লেনে। এখানেই আছে ছোট্ট একটি সেটেলমেন্ট, এর নাম হলো ডেব্রিং। এই ডেব্রিং থেকে লের দূরত্ব 134 কিলোমিটার। এখান থেকে ট্যাংলাংলা 24 কিলোমিটার, উপসি 84 কিলোমিটার। এই ডেব্রিং থেকেই ডান দিকে একটা ছোট্ট রাস্তা বেঁকে চলে যাচ্ছে শৌকার লেকের দিকে। যারা শৌকার লেকের দিকে যেতে চান তারা এখান থেকেই ডান দিকে টার্ন নেবেন। আর দেখুন ওই যে ডান দিকে শৌকার লেকের দিকে যাওয়ার সাইনবোর্ড।
মরি প্লেন থেকে কিন্তু রাস্তা খুব সুন্দর। আর ওই যে দূরে দেখা যাচ্ছে টপে, ওটাই হচ্ছে ট্যাংলাংলা পাস। ওটা একটু ঘুরে যেতে হবে। আমরা আস্তে আস্তে উপরে উঠছি। এতক্ষণ মরি প্লেন দিয়ে আসছিলাম, এবারে আমরা পাহাড়ের উঁচুতে উঠছি। এবার আমরা উঠবো এই লে মানালি হাইওয়ের সব থেকে উঁচু পাস ট্যাংলাংলা পাস। দেখাই যাক এবার কিভাবে আমরা উঠছি। এই যে রাস্তা পুরো ঘুরে ঘুরে উপরে চলে গেছে। এই যে সোজা চলে যাচ্ছে, এই রাস্তা চলে যাচ্ছে ট্যাংলাংলা পাসের দিকে। ধীরে 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 উপরে উঠছে। ট্যাংলাংলা পাস আর মাত্র 16 কিলোমিটার। আমরা এবার ট্যাংলাংলা পাসে উঠছি। এইখানে রাস্তা কিন্তু খুব সুন্দর, কোনো অসুবিধা নেই। মরি প্লেন থেকে রাস্তা কমপ্লিটলি সুন্দর। আমার মনে হচ্ছে লে অব্দি রাস্তা সুন্দর। এইরকম যদি রাস্তা হয় তাহলে আমরা লে চলে যেতে পারবো। Now I am going towards Tanglangla Pass, the highest motorable pass on the Leh Manali highway. Welcome to Tanglangla Pass. এই ট্যাংলাংলা পাস হলো লেহ মানালি হাইওয়ের সব থেকে উঁচু পাস। আমরা পৌঁছে গেলাম ট্যাংলাংলা পাসে। তো আমরা পৌঁছে গেলাম ট্যাংলাংলা পাসে। ট্যাংলাংলা অল্টিটিউড 17,482 ফুট। এই যে, আর এটা হলো ট্যাংলাংলা টপ। আমরা উইথ দ্য ফ্যামিলি 3 জনে পৌঁছে গেলাম এই ট্যাংলাংলা পাসে। আর এই মুহূর্তে কিলোমিটার রিডিং দেখাচ্ছে 8,630 কিলোমিটার। আজকে তারিখ হলো 14/10/2024। এখন সময় বেলা 3:33। আমাদের ম্যাপ এদিক ওদিক নড়ছে। একদম পাহাড়ের টপে চলে এসছে। ওমস নিচে নামো, নিয়ে ফটো তুলবো। বেশিক্ষণ থাকা যাচ্ছে না। দারুণ লাগছে। আমার দাদা আমার ছবি তুলে এবার আমরা ট্যাংলাংলা পাসের প্রায় 18,000 ফিট থেকে ক্রমশ নিচে নামছি। ওই আমার রুট অনেকটাই নিচে নামবো।